রাফান কারো দৃষ্টিতে লক্ষ্য করলো না, বরং সবার তাকানো উপেক্ষা করে লিফটে করে চলে গেল তার অফিসের রুমের দিকে। সেখানে গিয়ে সোজা ঢুকে পড়লো তার অফিস কক্ষে। ওই তলায় উপস্থিত সকল কর্মীরাই রাফানের দিকে আশ্চর্য চোখে তাকিয়েছিল। রাফান অফিসে কক্ষে ঝুঁকে দেখলো সেখানেও তারা নেই, কিন্তু এতে সে অবাক হয়েছে তেমনটাও না, বরং সে স্বাভাবিক ভঙ্গিতে সিওর চেয়ারে বসলো। এই চেয়ারটায় একসময় সেই বসত, যদিও খুব কম সময় পেয়েছিল এই চেয়ারটাতে। সেই দিক থেকে এই চেয়ারে রাফানের থেকে তারাই অধিকার বেশি। রাফান কিছু একটা চিন্তা করে নিখিলের নাম্বারে কল দিল। নিখিল আর জেনিফা তখন একসাথে বসে একটা ক্যাফেতে কফি খাচ্ছিল। নিখিলের ফোনে রাফানের কল দেখে নিখিল ফিমড়ি খেয়ে গেল। জেনিফার সাথে থাকতে থাকতে সে রাফানের কথা ভুলে গিয়েছিল। এবার আর তার নিস্তার নেই। ভয় ভয়ে বিসমিল্লাহ বলে রাফানের কল রিসিভ করলো। হ্যালো বলার আগে রাফান চিবিয়ে থমকে শুরু বলল, এই গাধা, তোকে কি আমি গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে মাসে মাসে মাইনে দেই? কোথায় তুই? 5 মিনিটের মধ্যেই ফিরে আয়, নয়তো তোর 5 মাসের বেতন আমি কেটে রেখে দেবো। নিখিল দাঁত দিয়ে জিভ খেছে মনে মনে ভাবছে, গেল রে, কিন্তু মুখে বলে উঠছে, বস 5 মিনিটে হবে না, প্লিজ 10 মিনিট করে দিন। তাহলে 10 মাসের টাকা বেঁচে যাবে আমার। ঠিক আছে, আয় 10 মিনিট পর। নিখিল উত্তেজিত হয়ে কাঁদো কাঁদো গলায় বলল, আচ্ছা আচ্ছা বস, 5 মিনিটেই আসছে। রাফান কল কেটে দেয়। চোখে মুখে স্পষ্ট বিরক্তি আর রাগ। ইচ্ছে করছে সব ভেঙে ফেলতে, আর বিড়বিড় করে বলছে, সব অসভ্য, সব অবাধ্য। সবাই কি ভেবেছে আমার মাথায় উঠে নাচবে? সব কয়টাকে মজা দেখাবো। ঠিক 5 মিনিটের মধ্যেই নিখিল ফিরে আসে। দৌড়ে অফিস রুমের সামনে চলে যায় আর দুবার টোকা দিয়ে ভেতরে প্রবেশের জন্য অনুমতি চায়। রাফানের অনুমতি পেলে তারপর ভেতরে প্রবেশ করে। কাঁপতে কাঁপতে রাফানের সামনে গিয়ে দাঁড়ায়। দেখে রাফান অগ্নি দৃষ্টিতে তাকেই দেখছে। না জানি মনে মনে কত অশ্রাব্য গালি দিচ্ছে তাকে। নিখিল রাফানের কাছে সাফাই গাইতে যাবে, ঠিক সেই সময় রাফানের সেকেন্ড অ্যাসিস্ট্যান্ট কবির দরজায় নক করে। রাফান এসব বললে সাথে সাথে রুমে প্রবেশ করে। তার চেহারায় স্পষ্ট চিন্তার ছাপ। রাফান কবিরকে গম্ভীর গলায় জিজ্ঞেস করে, কি হয়েছে কবির? কবির আর দেরি না করে বলে, প্রেস মিডিয়া থেকে লোক আসছে, বাইরে কোলাহল করছে, সবাই আপনার সাথে কথা বলতে চায়। রাফানের চেহারায় গাম্ভীর্য আরো স্পষ্ট হলো। রাগী আর বিরক্তি স্বরে বলল, শালার শান্তি দিল না কেউ। রাফান জানে এত বছরের পর সে এসেছে, এইসব টুকটাক ঝামেলা সাধারণ ব্যাপার, কিন্তু তারপরেও তার বিরক্ত লাগছে। এইসব প্রেস মিডিয়া অসহ্য লাগে তার কাছে। রাফান রাগী গম্ভীর মুখে নিখিল আর কবিরকে বলে, আমি এসব কোনো ফালতু ইন্টারভিউ দিতে পারবো না। তোরা কোনোভাবে ম্যানেজ কর, ওদের কোনোভাবে এখান থেকে তাড়িয়ে দে। এসব ফালতু প্যারা নিতে পারবো না আমি। কেন ভয় পাচ্ছেন নাকি মিস্টার ক্রিমিনাল? সবার সামনে সবার প্রশ্নের মুখোমুখি হবেন বলে ভয় পাচ্ছেন? মেলি আওয়াজে সবাই পেছনে তাকায়। দেখে সম্পূর্ণ সাদা ফর্মাল পোশাকে তারা দাঁড়িয়ে আছে। হাঁটু সমান কোট, ফর্মাল প্যান্ট, সাদা শার্ট আর হালকা মেকআপের সাথে তাকে অনেক আত্মবিশ্বাসী আর স্নিগ্ধ লাগছে। নয়নতারার কথা শুনে রাফান হালকা বিদ্রুপের সাথে হাসল। ছোচে কোণে হাসি নিয়েই তারাকে বলল, ভয়? তোমার মনে হয় রাফান ইব্রাহিম মৃধা এই সামান্য প্রেস মিডিয়াকে ভয় পায়? ফ্যান্টাস্টিক। নিজের স্বামী সম্বন্ধে তাহলে তোমার কোনো ধারণাই নেই। তারা বিরক্তি স্বরে রাফানকে বলে, এসব ফালতু কথা এখন না বলে ভাবুন কি করবেন। আমার মনে হয় নিচে গিয়ে আমাদের একসাথে প্রেসের সঙ্গে কথা বলা উচিত, না হলে কোম্পানির উপর এর বাজে প্রভাব পড়বে। রাফান বুঝতে পারে যে তখন নয়নতারা প্রেস আসার খবর পেয়েই বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল, কিন্তু তাকে না বলে আসার মানে কি? রাফান কপাল কুঁচকে গম্ভীর মুখে নয়নতারাকে প্রশ্ন করে, বাড়ি থেকে আমাকে না বলে চলে আসলে কেন? মনে ভয় হচ্ছে না ভেবে যে আমি তোমার কি অবস্থা করব? সেটা পরেও ভাবতে পারবো, তার আগে চলুন, সবাই ওয়েট করছে। রাফান গুমোট চেহারা নিয়ে চেয়ার থেকে ওঠে। জেনিফাও এরই মধ্যে রুমে এসে উদ্বিগ্ন কণ্ঠে বলে, সবাই তাড়াতাড়ি আসুন, দেশের নানান জায়গা থেকে প্রেস আসতে শুরু করেছে। পুরো অফিসের সামনে সকলে জড়ো হয়ে আছে। এত বডিগার্ডরা মিলেও এখন আর আটকাতে পারছে না।
জেনিফার কথায় সবাই একসাথে বের হয়ে নিচে যাওয়ার উদ্দেশ্যে। তারা আর রাফানের পাশাপাশি পদক্ষেপ যেন মাটি কাঁপিয়ে তুলছে। দুজনের মুখভঙ্গি এবং হাঁটার পদে মিশে আছে আত্মবিশ্বাস। দুজনের ধারালো চোখ যেন ভস্ম করে দিতে সক্ষম যে কোনো শক্তিকে। পাওয়ার শব্দটা যে শুধু হাঁটার মাধ্যমে পদচিহ্ন ফেলেও তৈরি করা যায় সেটা এই মুহূর্তে তাদেরকে দেখে বোঝা যাচ্ছে। RIM কোম্পানির সামনে দেশের সব ছোট বড় মিডিয়া কোম্পানি থেকে লোক এসেছে। বডিগার্ডরা তাদের আটকাতে ব্যস্ত। সকল মিডিয়া একজন আরেকজনের ধাক্কাধাক্কি করে চেঁচাচ্ছে। রাফান ইব্রাহিম মৃধা কোথায়? উনি হঠাৎ এত বছর পর এখানে কেনই বা ফিরে এলেন? কোথায় আছেন তিনি? ওনাকে আসতে বলুন। সকলের মুখে এক চিৎকার, রাফান ইব্রাহিম মৃধা কোথায়? কিছুক্ষণের মধ্যে ঝড়ের মতো কিছু বডিগার্ড দুপাশে পাহারা দিতে দিতে সামনে আসে। তাদের মাঝখানে সামনে রয়েছে দুজন নরনারী। তাদের চোখে তীক্ষ্ণ ধারালো দৃষ্টি, মুখে গাম্ভীর্য। রাফান আর তারার পেছনে রয়েছে নিখিল, কবির আর জেনিফা। তাদের ভেতরেও রয়েছে নিজেদের বসের প্রতি বিশ্বাস। কারো চেহারাতে আর চিন্তা দেখা যাচ্ছে না। রাফান আর তারাকে বেরিয়ে আসতে দেখে মিডিয়ার লোকজনরা হুমড়ি খেয়ে পড়েছে একজন আরেকজনের দিকে। সকলের উদ্দেশ্য একবার হলো কথা বলা। সবাইকে এভাবে দেখে রাফানের খুবই বিরক্ত লাগছে। তার বউ তাকে বাধ্য করেছে নিচে নামতে, নয়তো সে এইসব ফালতু প্যারা নিত না। কিন্তু এখানে এসে মিডিয়ার এমন কোলাহল দেখে সে বিরক্ত হয়ে আবার ভেতরেই চলে যায়। এমন হঠাৎ কাণ্ডে তারাও খানিকটা বিরক্ত হয়। রাফানের পিছু পিছু গিয়ে বলে, কি হলো? এভাবে চলে আসার মানে কি? রাফান রাগ আর বিরক্তি মিশ্রিত কণ্ঠে বলে, ফ্লাওয়ার, তুমি জানো না আমার এসব পছন্দ না। আমার অসহ্য লাগছে এইসব। তুমি নিখিল আর কবিরকে বলো অফিসের ভেতর সকলের বসার ব্যবস্থা করতে। আমি যা বলার শান্তভাবে বলবো। এরকম ভাবে রাস্তায় দাঁড়িয়ে রাফান ইব্রাহিম কারো প্রশ্নের উত্তর দিতে বাধ্য নয়। আমি যা বলার কনফারেন্স রুমেই বলবো। এখন চলো, আমার তোমার সাথে কথা আছে। রাফান তারার হাত ধরে টেনে নিয়ে গেল অফিস রুমের দিকে আর নিখিলকে মেসেজ করে বলে দিল সব কিছু রেডি করতে। প্রায় দুপুর 3টের দিকে RIM কোম্পানিতে চানচান উত্তেজনা বিরাজ করছে। বড় কনফারেন্স রুমে সকলে ক্যামেরা, খাতা, কলম নিয়ে বসেছে রাফান আর তারার ইন্টারভিউতে। সকলের চোখ সামনে বড় লম্বা চেয়ার টেবিলে বসে থাকা রাফান আর নয়নতারার দিকে। তাদের দুজনের সামনে টেবিলে দুটো ছোট ছোট মাইক লাগানো। সবাই অপেক্ষায় আছে প্রশ্নের ঝড় তুলতে। কখন শুরু হবে সেই প্রশ্ন উত্তর পর্ব। ঠিক 3টা বাজার সাথে সাথে ছোট করে একটা অ্যালার্ম রিং হলো। তার আগেই সবাই যার যার মতো প্রস্তুতি নিচ্ছিল। রাফান আর তারার মুখের গম্ভীর ভাব বজায় রয়েছে। কেউ কারোর সাথে কথা বলছে না। দুজন দুজনের মতোই বসেছিল সময়ের অপেক্ষায়। রিং হওয়ার সাথে সাথে সিরিয়াসলি প্রশ্ন শুরু করলো। একজন পুরুষ সাংবাদিক দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, এখানে সবাই জানে যে আপনি 6 বছর ধরে নিখোঁজ। এমনকি আপনার পরিবার যেভাবে 6 বছর আগে আপনাকে খোঁজ করেছিল সেটাও সবার জানা। তাহলে হঠাৎ কোথা থেকে ফিরে এলেন আপনি? রাফান কাট কাট গলায় স্থির চেহারায় উত্তর দিল, ফরেনে ছিলাম, নিজের ব্যবসা গড়ে তুলছিলাম। একজন সাংবাদিক একটা প্রশ্নই করতে পারবে, এর বেশি পারবে না। তাই সে বসে পড়ল আর সাথে সাথে আরেকজন মহিলা সাংবাদিক দাঁড়িয়ে বলল, নিজের ব্যবসায় যেহেতু গড়ছিলেন, কিন্তু এটাতে নিজের পরিবারকে না জানিয়ে চলে যাওয়ার মানে কি ছিল? রাফান এবারও একই ভঙ্গিতে উত্তর দিল, আপনাকে কে বললো আমি আমার পরিবারকে জানাইনি? হ্যাঁ, প্রথমে জানাইনি, কিন্তু পরে জানিয়েছি। রাফানের কথা শুনে তারা রাফানের দিকে কপাল কুঁচকে তাকায়, কিন্তু ইন্টারভিউতে আছে বলে কিছু বলে না। ওই সাংবাদিক বসে গিয়ে আরেকজন বলে উঠছে, আপনি এতদিন এখানে ছিলেন না। এই কোম্পানির সিইও হিসেবে নয়নতারা শেখ দায়িত্ব পালন করেছিলেন। এখন কি আপনি তার জায়গায় সিইও হবেন, নাকি নয়নতারা শেখই সেই দায়িত্ব পালন করবে? রাফান পূর্বের মতোই বলে, আমি ফিরে এসেছি, তবে আমি এই কোম্পানিতে আর সিইও পদে থাকবো না। আমি এখানকার চেয়ারম্যান হিসেবে জয়েন করব, আর এই কোম্পানির সিইও আমার ওয়াইফই থাকবে। ওয়াইফ শব্দটা চারিপাশে ধুম ফেলে দিল। শুধুমাত্র অফিসের পুরনো এমপ্লয়ি আর জেনিফার ছাড়া আর কেউ জানে না। সবাই জানে তারা এখানে চাকরি করছে, কিন্তু এটা যে তার শ্বশুর বাড়ির বিজনেস, এটা শুনে সবাই নিজেদের মধ্যে ফিসফিস শুরু করলো। তখন আরেকজন সাংবাদিক উঠে প্রশ্ন করলো। এবার পার্সোনাল প্রশ্ন করায় রাফান এমনিতে বিরক্ত হয়েছিল, এখন সে আরো বিরক্ত হয়ে গেল।
তার পার্সোনাল লাইফ সে কাকে বলবে না বলবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তারও মেজাজ খারাপ হচ্ছিল, কিন্তু সে রাফানকে রেগে যেতে দেখে নিজেকে শান্ত করে রাফানকেও হাতের ইশারায় শান্ত হতে বলে। তারপর এই প্রশ্নের উত্তরটা সে নিচেই দেয়। এখানে গোপন করার কোনো বিষয় নেই। আমাদের কাউকে জানানোর প্রয়োজন পড়েনি, তাই জানাইনি। আর আমাদের বিয়েটা নতুন নয়, 7 বছর হয়ে গেছে আমাদের বিয়ের। তারার উত্তর শুনে কনফারেন্স রুমে আবারও গুজগুজ ফুসফুস শুরু হয়। একজন মহিলা তখন সাংবাদিক বলে উঠে দাঁড়ায়, তারপর একটু ব্যঙ্গ করে রাফানের উদ্দেশ্যে বলে, আমরা যতদূর জানি নয়নতারা শেখ একজন মধ্যবিত্ত পরিবার থেকে এসেছেন। তাহলে তার মতো একজন সামান্য মধ্যবিত্ত ঘরের নারীকে আপনার মতো একজন বিলিনিয়ারের বিয়ে করার কারণ জানতে পারি? রাফানের চোয়াল শক্ত হয়ে গেল। রাগে তার চোখ আস্তে আস্তে লাল হওয়া শুরু করলো। ঠিক এইসব কারণে রাফান ইন্টারভিউ পছন্দ করে না। যথেষ্ট ফালতু রিপোর্টাররা আসে এখানে। তারপরেও রাফান নিজের মাথা ঠান্ডা করে ওই মহিলার প্রশ্নের উত্তর দিল, কারণ এখানে তার স্ত্রীর সম্মানের প্রশ্ন আছে। সে চাইলেও এই প্রশ্ন উপেক্ষা করতে পারবে না। তাই রাফান গম্ভীর মুখে উত্তর দিল, At first I want to clear that I am not a billionaire. ওসব 2 টাকার জিনিস আমি না। আমার যেই 2জন অ্যাসিস্ট্যান্ট আছে তারাও মিলিনিয়ার। তাহলে ভাবুন আমার জায়গাটা কোথায়, কল্পনাও করতে পারবেন না। এই 6 বছর আমি ঘোড়ার ঘাস কাটিনি যে এখনো বিলিনিয়ার থাকবো, কারণ আমি জন্ম থেকেই বিলিনিয়ার। অ্যান্ড সেকেন্ডলি, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, আপনি আমার ওয়াইফের সম্পর্কে কোনো কথা বলার আগে নিজের দিকে তাকান। আপনি তার নখের যোগ্যও নন। আমি তাকে ভালোবেসেছি, বিয়ে করেছি, আর রাফান ইব্রাহিম সবসময় বেস্টটাই চুজ করে। রাফান কথাগুলো বলে তারার হাত ধরে উঠে দাঁড়ায়। তারপর টানতে টানতে তারাকে নিয়ে উপরের দিকে যায়, আর সব বডিগার্ডরা মিডিয়াদের আটকাতে থাকে। রাফানের 1 ঘন্টা ইন্টারভিউ দেওয়ার কথা ছিল, সেখানে সে 23 মিনিটে মাথাতেই বের হয়ে যায়। তারা রাফানের কথাগুলো শুনেছিল। তারও রাগ হয়েছিল ওই প্রেসের উপর। তাদের পেছন পেছন নিখিল, কবির আর জেনিফা যেতে চাইলো। রাফান হাতের ইশারায় তাদের থামিয়ে দিল, বলে সে বাড়ি ফিরবে। রাফান তারা হাত ধরে লিফটে উঠে একেবারে ছাদে চলে যায়। ছাদে একসাথে অনেকগুলো হেলিকপ্টার রয়েছে। রাফান বড় একটা হেলিকপ্টারে তারার হাত ধরে টেনে বসলো। রাফান নিজেও হেলিকপ্টারের পাইলটের সিটে বসতে গেলে তারা বড় বড় চোখ করে চেঁচিয়ে বলে, কি করছেন আপনি? আপনি হেলিকপ্টার চালাবেন নাকি? রাফান তারার দিকে না তাকিয়ে বলে, হ্যাঁ, তোমার কোনো সমস্যা? তারা আরো উত্তেজিত হয়ে গেল। এই লোকে বলে কি হেলিকপ্টার চালাবে? তারা উত্তেজিত আর রাগী গলায় বলল, আপনি কি পাগল হয়েছেন? হেলিকপ্টারে করে মরতে চাই না আমি। আমার জীবন এখনো অনেকখানি বাকি আছে। রাফান কপাল কুঁচকে তারার দিকে তাকিয়ে আছে, বলল, ফ্লাওয়ার, ডোন্ট জাজ ইয়োর হাজব্যান্ড। আমি বিদেশে একজন আর্মি নেভির ট্রেনিং নিয়েছি, সাথে হেলিকপ্টার, ঘোড়া, সব ধরনের গাড়ি চালানো শিখেছি। তারা বিদ্রুপের স্বরে বলল, আপনার মতো গুন্ডার আবার এসব ট্রেনিংও করেছে? রাফান রাগী স্বরে বলল, শুধু এসব ট্রেনিং না, তার বাপ করেছি। আমি রাফান ইব্রাহিম নাম্বার 1 মাফিয়া। এমনি এমনি হয়ে যায়নি। লোকে আমাকে এমনি এমনি ভয় পায় না। আর তুমি যদি এখন একটা কথাও বলো, তাহলে তোমার অবস্থা আমি কি করব তখন বুঝবে। রাফানের থ্রেট তারা না থেমে উল্টো আরো রেগে গিয়ে বলে, কি করবে তুমি? হ্যাঁ, কি করবে আমাকে? জানি তোমার কত ক্ষমতা। ওসবের বেল নেই আমার কাছে। তারার মুখে 6 বছর পর তুমি শুনে রাফানের রাগের চোখ মুহূর্তে নরম হয়ে যায়। কত বছর পর সে নিজের ফ্লাওয়ারের মুখে এই তুমি সম্বোধনটা শুনলো। তাই তারাকে আর কিছু বলল না। মুখে খানিকটা দুষ্টু হাসি দিয়ে মনে মনে বলল, আজ তুমি বলাতে বেঁচে গেলে ফ্লাওয়ার, নইলে আজকে তোমার ছাড় ছিল না। আমাকে না বলে চলে আসা শাস্তি দিতাম তোমাকে। রাফান আর কিছু না বলে হেলিকপ্টার স্টার্ট করলো। তারাও ভয়ে ভয়ে বিড়বিড় করে পড়তে লাগলো, ইয়ানফসি ইয়ানফসি। রাফান খানিকটা কপাল কুঁচকে তারার দিকে তাকালো। মুখে তার একটু কষ্টের ছাপ দেখা দিল আর মনমরা হয়ে বলল, আজও বিশ্বাস করতে পারলে না আমায়, তাই না? আমার সাথে থেকেও ভয় পাচ্ছ যে আমি তোমাকে রক্ষা করতে পারবো না। রাফান দীর্ঘশ্বাস ফেলে হেলিকপ্টার নিয়ে কিছুক্ষণ পরে মৃধা ম্যানশনের ছাদে ল্যান্ড করলো। রাফান তারার উপর অভিমান করেছে, এ এক অদৃশ্য অভিমান যেটার কারণ তারা কোনোদিনও বুঝবে না। রাফান
তারাকে হেলিকপ্টারে রেখেই হনন করে নেমে বাড়ির ভিতরে চলে গেল। এখন রাত 10:21। রাফান বাড়িতে ঢুকে সেই যে নিজের রুমে দরজা লাগিয়েছে আর বের হয়নি। তারা অন্য একটি রুমে ঢুকে বিশ্রাম নিয়েছিল আর মনে মনে ভাবছিল এই লোকের আবার কি হলো, রাগ হলো নাকি? কিন্তু তারা তো তেমন কিছুই করেনি। আজ রাতে রাফান আর নয়নতারা দুজনেই না খেয়ে ঘুমিয়ে পড়েছে। কেউ কাউকে ডাকতেও আসেনি আর কেউ খেতেও যায়নি। হঠাৎ গভীর রাতে রাফানের ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে বিছানায় কিছুক্ষণ এপাশ ওপাশ করছে। তার ফ্লাওয়ার তাকে বিশ্বাস করে না, এটা তার হজম হচ্ছে না। অনেক দেখতে ইচ্ছে করছে তাকে, কিন্তু অভিমানে আবারও যেতেও পারছে না। কেন যাবে ওই নারীর কাছে যে তাকে বিন্দুমাত্র বিশ্বাস করে না, যার জন্য সে এত কিছু করে বেড়ায়? সেই তাকে বারবার ভুল বুঝে অবিশ্বাসের চোখে দেখে, আবার নিজেই নিজের মনে মনে আওড়ায়। রাগ করেই বা লাভ কি? আমি তো তাকে কোনোদিনও অন্য কারো হতে দেব না, নেভার। আমার কাছেই ওকে থাকতে হবে, দরকার পড়লে অবিশ্বাস নিয়েই থাকতে হবে ওকে। করুক আমাকে অবিশ্বাস, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। রাত 3টা ছুঁই ছুঁই। তারা একটা বড় রুমে বিছানায় ঘুমাচ্ছে। ধীরে ধীরে নিঃশ্বাস নিচ্ছে, তার ভারী নিঃশ্বাস ছড়িয়ে পড়ছে পুরো ঘরে। দরজা খুলে দুটো পা ক্রমশ তার দিকে এগিয়ে আসছে, দুটো চোখ গভীর দৃষ্টি নিপাত করছে। এই চোখ দুটো গভীরতা অনেক, তাতে মিশ্রিত রয়েছে হাজার হাজার সমুদ্র পরিমাণ ভালোবাসা, যা লবণাক্ত নয় বরং অত্যন্ত সুমিষ্ট। রাফান তারা মাথার কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল ফ্লোরের উপর। এক হাত দিয়ে তারার মাথায় হাত বুলিয়ে দিল, তার প্রেয়সীর কপালে আলতো চুমু খেলো। তার দৃষ্টি আটকে আছে এই মায়াবী নারীর উপর। তারার চেহারায় একটা অদ্ভুত টান, এক অদ্ভুত মায়া রয়েছে। যে কেউ এই চেহারায় মত্ত হতে পারে, আর হবে নাই বা কেন? যেখানে রাফান ইব্রাহিমের মতো একজন একাকিত্বের সম্রাট এক দেখাতেই তার প্রেমে পাগল হয়ে যায়, সেখানে অন্য কারো তো ভালো লাগবেই। তারার মাথায় হাত বুলাতে বুলাতে রাফানের পুরনো দিনের কথা মনে পড়ে গেল। কত রাত না দেখে থাকতে হয়েছিল তাকে, কত রাত এভাবে চুপি চুপি অ্যাপার্টমেন্টে ঢুকে রাতে আধারে দেখতে হয়ে গিয়েছিল সে, কত রাত নির্ঘুম কাটিয়েছিল তারাকে দেখতে দেখতে। ভোর হতে আবারও ছুটে পালিয়েছিল, সেসব দিনের হিসেব নেই। কিন্তু তার ফ্লাওয়ারকে নিরাপদ রাখতে হলে আর নিজেকে কন্ট্রোল করতে হলে রাফানের জরুরি ছিল তারা থেকে নিজেকে দূরে রাখার। কারণ তারা যদি তাকে আঁকড়ে ধরতো তখন কি আর রাফানের সাধ্য ছিল নাকি চলে যাওয়ার? তাই নীরবেই সরে গিয়েছে, নীরবে এসেই দেখে গেছে হাজারো চুমু এঁকে দিয়েছে সে। অনেক রাত, সারা রাত শুধু দেখেছে। কখনো কখনো তারা গভীর ঘুমে থাকলে আস্তে করে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে শুয়ে থেকেছে কিছুক্ষণ। কতই না ভালোবাসে সে এই নারীকে, কিন্তু এই নারী কি তা বোঝে? না, বোঝে না, শুধু ভুল বুঝে যায়। সাই সাই করে পাহাড়ি রাস্তার উপর দিয়ে যাচ্ছে একটি বাইক। অসম্ভব সুন্দর নীলাকাশ, সূর্যের আলো যেন আজ মন ভরে কিরণ ছড়াচ্ছে। সৃষ্টিকর্তার এই অবাক সুন্দর সৃষ্টির প্রেমে যে কেউ পড়তে বাধ্য। আকাশে তুলোর মতন মেঘের টুকরোগুলো ভেসে বেড়াচ্ছে, এক এক টুকরো এক একটা প্রতিচ্ছবি তৈরি করছে। কোনটা দেখে মনে হচ্ছে সাদা একটা চুপি, কোনোটা দেখে মনে হচ্ছে আকাশে শিউলি ফুল ভাসছে। একটা অদ্ভুত সুন্দর ঘ্রাণ ছড়িয়ে পড়ছে প্রকৃতিকে। পাহাড়ের বুকে বাইকে করে এগিয়ে যাচ্ছে দুটি সত্তা, একজন নারী আর তার কোমল হাত দিয়ে জড়িয়ে রেখেছে তার ব্যক্তিগত পুরুষের বুক। সম্পূর্ণ সাদা লেবাসে, সাদা বাইকের সাথে তাদের দেখে মনে হচ্ছে যেন এখনই দূর দিগন্তে গিয়ে মিশবে আকাশে মেঘেদের সঙ্গে। রাফান আর তারার এই হৃদয়স্পর্শী মুহূর্তেই দুজন যেন হারিয়ে যেতে চাইছে সারা জীবনের জন্য। দুজনেই বাইকের সাদা রঙের সাথে মিলিয়ে সাদা জ্যাকেট, সাদা প্যান্ট, সাদা হেলমেট পরে বের হয়েছে। এই সাদার মাঝে কোথাও যেন হারিয়ে গেছে তাদের মন দুটি। ছাড়তে চাইছে না কেউ কাউকে, থামতে চাইছে না কেউ কাউকে, এমনকি থামাতেও চাইছে না দুজন। তাদের যাওয়ার এই অজানা পথ ধরেই যেন হারিয়ে যেতে চায় কোনো দূর দেশে, সেখানে যেখানে থাকবে না কোনো ঝঞ্ঝাট, থাকবে না কোনো মারামারি, শুধু থাকবে দুজন ভালোবাসার মানুষ যাদের দেহ আলাদা কিন্তু এক সত্তা।
যাত্রার গতি ভেদ করে বাইকটি পাহাড়ের চূড়ায় থামলো। 7 ফুট উচ্চতার ছোট্ট পাহাড়ের চূড়া থেকেও প্রকৃতি দিচ্ছে এক অদ্ভুত শান্তি। নয়নতারা বাইক থেকে নামতে যাবে অমনি রাভান এক হ্যাচকা টানে তাকে পেছন থেকে সামনে এনে বসিয়ে ঠিক তার মুখোমুখি এমনভাবে এনে ফেলে যেন মনে হলো তারা কোনো ওজনহীন পুতুল। হ্যাচকা টানে তারার মন দোলে ওঠে, শরীরে এক অজানা অনুভূতি বিরাজ করে, মনে মনে অসংখ্য প্রজাপতিরা জ্বালা মেলে দেয়। চোখের কোণে একটু লজ্জা, একটু ভয়, ছোটের কোণে মিশ্রিত এক মায়াময় হাসে। না, সে এখন নয়নতারা নয়। তার চোখ মুখ বলে দিচ্ছে সে 6 বছর আগেকার মায়াবী অর্ধাঙ্গিনী বসে আছে রাফানের সামনে। রাফান এক মুহূর্তে কোনো কিছু তোয়াক্কা না করে তারার কোমর ধরে নিজের কাছে টেনে নিল, একেবারে কাছে। চোখে এক ধরনের ঘোর যা বলে দিচ্ছে রাফানের বহু বছরের প্রতীক্ষার প্রহর কতটা নিষ্ঠুর ছিল, কতদিন অপেক্ষা করতে হয়েছে তাকে। তারার কোমর ধরে টেনে নিজের কাছে এনে তারার অনুভূতি বুঝতে চাইছে। রাফান তার নিজের 2 আঙুল দিয়ে তারার মুখ উঁচু করে ধরে। দুজনের দৃষ্টি মিলিত হয়, দুজনের খেই হানোর চোখে ধুকধুক করতে থাকে তাদের বুকে। হারিয়ে যেতে চায় একজন আরেকজনের গভীরে। তারার দিকে গভীর দৃষ্টিপাত করে রাফান আস্তে আস্তে তারার কানের কাছে তার মুখ নিয়ে যায়, হালকা হাসকি স্বরে ফিসফিস করে বলে, বরবাদ হয়েছে আমি তোর অপেক্ষায় ফ্লাওয়ার, পুরো চুরমার হয়ে গেছি। ডুবে থাকতে চাই আমি তোর মাঝে, বারবার হারিয়ে যেতে চাই। রাফানের প্রতিটি কথা তারার সারা শরীর শিহরণ জাগায়। তার নিজেরও ইচ্ছে করছে হারিয়ে যেতে। সে নিজেও ডুবে আছে এই পুরুষের মায়ায়, আটকে আছে তার ভালোবাসায়। আর কিছু বলার অপেক্ষা রাখে না দুজন। রাফান তারার কোমর জড়িয়েই গভীর চুম্বনে ভেসে যায়। অত্যন্ত গম্ভীর। আকাশের উড়ন্ত পাখিরা সাক্ষী হয়ে থেকে যায় তাদের ভালোবাসার। দুটি আত্মা মিলে একাকার হয়ে যায় এই সখীদের মাঝে। সকাল প্রায় 8টা। তারা সকালের স্নিগ্ধ আলোয় ধীরে ধীরে চোখ খুলে আশেপাশে তাকায়। বেডশিটের ভেতরে কুকড়ে শুয়েছিল এতক্ষণ। কী সব স্বপ্ন দেখছিল সে এতক্ষণ, সেটাই ভাবতেই লজ্জায় লাল হয়ে যায় তার মুখ। হাত চলে যায় ছোট, লজ্জায় মুখ ঢেকে ফেলে 2 হাতে। ইস, কি স্বপ্ন! সে বুঝতে পারে যে শুধু তার মন নয়, তার দেহ ভয়ঙ্করভাবে রাফানকে নিজের কাছে চাইছে, এক হতে চাইছে। আবার বুকের ভেতরও বাঁধ ভাঙা অভিমান বাধা দিচ্ছে তাতে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারা জিমে চলে যায়। মৃধা ম্যানশনের একটা বড় হল জুড়ে গড়া হয়েছে সে জিম। সব ধরনের অত্যাধুনিক যন্ত্র রয়েছে সেখানে। তারা সেখানে গিয়ে প্রথমে ইয়োগা করা শুরু করলো। এদিকে রাফানের মাত্র ঘুম ভাঙলো সেই রাতে। তারার ঘর থেকে বের হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে একসাথে ফজর পড়ার পর ঘুমিয়েছিল, তাই একটু দেরিতেই ঘুম ভাঙে। সেও নিজের অভ্যাস মতো ফ্রেশ হয়ে জিমে চলে যায়। জিমের দরজার সামনে গিয়ে রাফান এক মুহূর্তের জন্য থেমে যায়। চারপাশে গ্লাসের দেয়ালে আলো ভেদ করে জিমে আলো ছড়াছড়ি। সেখানে একজন সুন্দরী মহিলা, পরনে তার ঢিলেঢালা একটা পিচ রঙের শর্ট টি শার্ট, হাওয়ায় তারার মেয়েদিন কোমর দেখা যাচ্ছে। শরীরের প্রতিটি বাঘ যেন নিখুঁত, পায়ের চাকনু পর্যন্ত কালো স্কিন টাইস পড়েছে। রাফান জানে যে তারা ঘরের ভিতর সাধারণত একা থাকার সময় কমফোর্ট জোনটাকে বেশি প্রাধান্য দেয়। রাফানেরও এতে কোনো আপত্তি ছিল না, কারণ তারা অন্য কোনো পুরুষের সামনে খোলামেলা চলাফেরা করে না, সব সময় নিজের ব্যক্তিত্বটাকেই ধরে রাখে। কিন্তু আজ যেন তারার পোশাকের আধুনিকতার ছোঁয়া, তার উপর এক কথায় সুন্দর বডি। রাফান ঢোকার আগেই হুমড়ি খেয়ে দরজার সাথে হেলান গিয়ে দাঁড়ায়, যেন হেলান না দিলে এক্ষুনি পড়ে যাবে আর ব্যাঘাত ঘটবে। তারাকে দেখায়। কিছুক্ষণ পরেই তার চোখে মুখে একটা দুষ্টু সুলভ আভাস পাওয়া যায়। চোখের গভীরতা আর চোখে দুষ্টু হাসে। কোনো চু শব্দ না করে সে নিজের পরনের কালো টি শার্ট আস্তে করে খুলে দরজার পাশে ফেলে দিল। উন্মুক্ত হয়ে গেল তার সুদর্শন গা। শটাং করে সোজা হয়ে দাঁড়িয়ে ভেতরে ঢুকে গেল, আর এমন ভাব করলো যেন এখানে সে ছাড়া আর কেউ নেই। তখনই চোখে তারার পরে রাফানের উন্মুক্ত পিঠ, উন্মুক্ত বুক, ঘাস, গলা,
সব কিছু। এক মুহূর্তের জন্য দম আটকে যায় তার, আর সকালের স্বপ্নের কথা মনে পড়ে যায়। আর দ্রুত চোখ সরিয়ে নেয়, খানিকটা লজ্জা আর রাগের মিশ্রণ করে বলে, জামা কাপড়ের অভাব পড়েছে নাকি? দ্য গ্রেট রাফান ইব্রাহিম মৃধার যদি কম পড়ে যায় তাহলে কুদ্দুস চাচাকে বলি আপনাকে তার একটা ফতুয়া দিতে। রাফান যেন তার কথা শুনিনি এমন ভাব করে সে সোজা ট্রেডমিলে এক্সারসাইজ করতে শুরু করলো। তারাও নিজের ইয়োগা শেষ করে আরেকটা ট্রেডমিলে চললো। দুজনে সমান তালে এক্সারসাইজ করতে থাকলো। মাঝে মাঝে আর চোখে একজন আরেকজনকে দেখছে। তারা খুব মনোযোগ দিয়ে এক্সারসাইজ শুরু করলো। এই 6 বছর এক্সারসাইজ হয়ে উঠেছিল তার নিয়মিত রুটিনের অংশ। ধীরে ধীরে এক্সারসাইজ করছিল, কানে হেডফোন লাগিয়ে, যেন রাফানের দিকে মনোযোগ না যায়। কিন্তু হঠাৎ করেই মনে হলো কোমরে শক্ত কি যেন পেঁচিয়ে ধরলো তাকে। বিদ্যুতের শক হওয়ার মতো কেঁপে উঠল তার শরীর। কিন্তু বুঝা গেল এটা কার কাজ। নিজেকে সংবরণ করে কান থেকে হেডফোন নামিয়ে তারা স্বাভাবিকভাবে ট্রেডমিলে হাঁটছিল। রাফান তার হাতের প্যাচ আরো শক্ত করে ধরে। তারার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলে, রাফানের হাসকি স্বরে বলাতে তারার শরীর আবারও কেঁপে উঠল। কিন্তু সে শতভাগ চেষ্টা চালিয়ে যাচ্ছিল নিজেকে কন্ট্রোল করার, যেন সে কোনোভাবেই রাফানের সামনে দুর্বল হয়ে না পড়ে। এদিকে রাফানও ধীরে ধীরে আরও অশুভতামি শুরু করলো। নিজের আঙুল দিয়ে তারার পেটের উপর অবাধে সুসুরি দিচ্ছিল, খুব হালকা কিন্তু তার শক্তি বেশ জোরালো। তারা চোখ বন্ধ হয়ে আসে, শরীরে অনবরত বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে বলেই মনে হচ্ছে তার। তারা রাফানের হাত ধাক্কা মেরে সরাতে চাইল, কিন্তু তার আগে রাফান তার হাত আরও শক্ত করে তারার পেঁচে জড়িয়ে ধরলো আর চোখ বন্ধ করে তারার ঘাড়ে মাথা গুছিয়ে নেশালো কঞ্চে বলল, তুমি জানো ফ্লাভার, আমি সামনে চেয়ে বেশি পিছন থেকে তোমায় জড়িয়ে ধরতে পছন্দ করি। উন্মাদ লাগছে নিজেকে আজ ফ্লাভার। কি দেখালে তুমি? আমি পাগল হয়ে যাচ্ছি। এমনিতেই তো পাগল তোমার প্রেমে, সেই প্রথম দিন থেকে। আর আজ তোমার এই উন্মুক্ত কোমর দেখে আমার ইচ্ছে করছে তোমায় পুরোপুরি উন্মুক্ত করে দিই, সাথে নিজেও হয়ে যাই। ভালো লাগছে না ফ্লাভার? আমি বড়বাদ হয়ে গেছি, তোমার নেশায় আমি মাতাল হয়ে গেছি। রাফানের কথাগুলো শুনে তারা তার থেকে সরে যেতে চাচ্ছে বারবার। ট্রেডমিল থেমে গেছে কিন্তু থামেনি। রাফান ক্রমশ আরো পাগল করে দিচ্ছে তারাকে। তারার ঘাড়ে মুখ গুজে কথাগুলো বলে নিজের ঠোঁট ছোঁয়াতে শুরু করলো। চলছে তার হাতের অবাধ বিচরণ। হুট করে এক ঝটকায় তারাকে নিজের সামনাসামনি ঘুরিয়ে ফেলে। চোখ পড়ে তারার, চোখ বন্ধ হয়ে যাওয়া পাপড়ি গুলোয় পিচপিচ করে চোখের পাপড়ি নড়ছে। রাফান ধীরে ধীরে তারার সামনে ঝুঁকে তার কানের কাছে আস্তে আস্তে বলে, জানো, তোমার এই বন্ধ নয়নও হঠাৎ করে আমায় পাগল করে দিচ্ছে। কি আছে তোমার মধ্যে? এরপর নিজের দুহাত তারার 2 গালে রেখে কোমল কিন্তু দৃঢ় স্বরে বলে, জানো ফ্লাওয়ার, আমি না মেয়েদের সহ্য করতে পারতাম না। যবে থেকে আমার মা আমাকে দূরে ঠেলে দিয়েছিল আর ওই ন্যানি আমার উপর অত্যাচার শুরু করেছিল, তখন থেকে মেয়েদের প্রতি আমার এক পাহাড় সমান ঘৃণা জন্মায়। কিন্তু যেদিন তুমি সামনে এলে, এক মুহূর্তের জন্য ঘৃণা আমার মনে জায়গা করতে পারিনি, কোনো দিনও পারিনি। কেন বলো তো? আমার নিজের কাছেও এর উত্তর নেই। কিন্তু প্রথম দেখাতেই মনে হচ্ছিল যেন তোমায় ছাড়া আমার জীবনের কোনো মানে নেই। এই জীবন তখন অর্থহীন হয়ে পড়বে। ফ্লাওয়ার, তুমি আমার সাথে আবার আগের মতো হয়ে যাও না। কষ্ট হচ্ছে আমার তোমার থেকে দূরে থাকতে। বিশ্বাস করো, আর কোনোদিনও ছেড়ে যাব না তোমায়। রাফানের কণ্ঠ ছিল স্পষ্ট আকুতি, যেন শক্ত কোনো যোদ্ধা নিজের সব কিছু পায়ের কাছে নামিয়ে 2 হাত তুলে নিজেকে পরাজিত বলে ঘোষণা করছে, নিজেকে সঁপিয়ে দিচ্ছে নিজের ভালোবাসার মানুষের কাছে। তার হৃদয়ে নড়ে উঠল রাফানের কথায়। তার চোখেও লুকোনো কষ্ট আর দ্বিধা কাজ করছে। এই ইচ্ছে করছে শক্ত করে জড়িয়ে ধরে বলতে, আমিও অপেক্ষা করেছি অনেক 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 দিন রাত, শুধু তোমায় দেখার জন্য ছটপট করেছি। সারা বাড়িতে একা কাটিয়েছি, তোমার কথায় সারা দিন ডুবে থেকেছি, কিন্তু তুমি আসোনি। আমারও বড্ড একা লাগছিল, অনেক অসহায় লাগছিল। কিন্তু সে পারল না এসব বলতে। তারার গলায় মনে হচ্ছিল কিছু একটা দলা পাকিয়ে যাচ্ছে, তাকে এই মুহূর্তের জন্য বোবা করে দিচ্ছে এই অস্পষ্ট শক্তি। মনে ঝড় উঠছে এক অজানা আশঙ্কায়। হঠাৎ করে তারা
নিজের থেকে রাফানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। রাফান প্রস্তুত ছিল না বলে সরে গেল পেছনের দিকে। তারা কোনো কথা না বলে দৌড়ে কক্ষে চলে গেল। তবে রাফানের কক্ষে যায়নি, অন্য কক্ষে গিয়েছে। রাফানের রাগ হলো। সে বারবার তার স্ত্রীর কাছে, নিজের ভালোবাসার কাছে, নিজের আত্মসম্মান বোধকে পায়ে পিষে দিয়ে ফিরে আসে। আর তার এই অবাধ্য মহিলা বারবার অবাধ্য হয় আর রাফানের রাগের কারণ হয়। সে কি সুন্দর করে বুঝাচ্ছিল তাকে নরম সুরে, কিন্তু না, তার তো রাফানের গরম সুরই বেশি পছন্দ। তাহলে রাফানের বা দোষ কোথায়? সে তো অনেক ধৈর্য নিয়েই প্রথমে সুন্দর করে গুছিয়ে নিজের অনুভূতিগুলো প্রকাশ করার চেষ্টা করে। হ্যাঁ, হয়তো অন্যদের মতো করে পারে না ভালো করে নিজের অনুভূতির কথা বলতে, কিন্তু চেষ্টা তো করে, তাই না? তার মতো একটা মানুষের কাছ থেকে তো এটাই অনেক, তাই না? এসব কথা ভাবতে ভাবতেই রাফানের মাথায় আরও রাগ চেপে বসলো। রাগে চোখ লাল হয়ে হাত মুঠো হয়ে গেল। তার উপর সব রাগ ঝরে পড়তে লাগলো আশেপাশে জিমের জিনিসগুলোর উপর। একে একে সব তছনছ করে দিল রাফান। সব ভেঙে গুড়িয়ে দিল এক মুহূর্তের মধ্যে। যেখানে একটু আগে সব ঠিক ছিল, রোমাঞ্চ ছিল, সেখানে এখন ধ্বংসযোগ্য মনে হলো। বাড়ির সব সার্ভেন্টরা ভয় পেয়ে গেল, কিন্তু কেউ কিছু বলার জন্য মুখ থেকে টু শব্দটি বের করতে পারল না। রাফানের এই ভাঙাচোরা আওয়াজ তারার কান পর্যন্ত পৌঁছে গেলেও সে চুপচাপ ঘরের দরজা লাগিয়ে বসে রইল খাটের কোনায়। এক কোণে বসে সে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। মনের মধ্যে ঝড় হয়েছে। একদিকে মেনে নেওয়ার ইচ্ছে, অন্যদিকে অভিমান, যা সহজে ভাঙার নয়। হঠাৎ করেই তারার মাঝেও রাগ চলে এলো। তারও ইচ্ছে করলো সব ভেঙে ফেলতে। নিজের উপর রাগ হচ্ছিল তার, কেন পারছে না মেনে নিতে? কেন? রাগে তারা ওই ঘরের সব এলোমেলো করে ফেললো, সব ভেঙে চুরে একাকার হয়ে গেল। সকাল 10টা, পুরো ম্যানশনে একটা অ্যালার্ম বেজে উঠল। ট্রিং আওয়াজের শব্দ কানে বেঁচে এলো রাফান আর তারারও। এটা খাবার খেতে ডাকার অ্যালার্ম। 9:30টায় বাজার কথাই ছিল, কিন্তু ঘরের অবস্থা খারাপ বোঝায় রত্না আধা ঘন্টা দেরি করেই অ্যালার্ম বাজালো। যদিও ওদের ইচ্ছে হয় খেতে আসবে, না হলে তো আর তার করার কিছু নেই। রাফান জিম থেকে বেরিয়ে সোজা নিজের ঘরে চলে এসেছিল। তার ঘরেও সব কিছু উলটপালট হয়ে আছে, বালিশ বেডশিট কিছুই ঠিক নেই। চোখে এখনও তারার জন্য ক্রোধ ভর্তি। চোয়াল শক্ত করে ইচ্ছে চেয়ারে হেলান দিয়ে বসেছিল, এক হাত মাথায় ঠেকিয়ে। খেতে যাওয়ার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু তৎক্ষণাৎ মনে পড়লো যে তারা গতকাল সন্ধ্যা থেকেই কিছু খায়নি। নিজের ওপর রাগ হলো রাফানের। নিজের শক্ত হাত দিয়েই নিজের গালে চর বসালো দুটো। নিজের শক্ত হাতেরই শক্ত থাপ্পড়ে রাফানের ডান গাল লাল হয়ে গেল। মনে মনে বলল, How irresponsible you are, Rafan. How can you do that? Your flower is hungry and you are sitting here and being angry with her. That's why she hates you and you deserve it. নিজেকে নিজেই এতগুলো করা কথা শুনিয়ে দিল সে, অথচ নিজের না খাওয়ার ব্যাপারটা তার কাছে কিছুই না, যেন তার মনেই নেই। ইজির চেয়ার থেকে দপ করে উঠেই ভারী ভারী পা ফেলে দরজা খুলে ঘর থেকে বেরিয়ে গেল। লিভিং রুমে গিয়ে ডাইনিং টেবিল থেকে বেছে বেছে তার পছন্দের খাবারগুলোই নিয়ে নিল। একটু বেশি করেই নিল, যেন দুজনেই খেতে পারে, কিন্তু চোখের রাগ, মুখের গম্ভীরতা একাংশেও কমেনি। তার নড়াচড়ার প্রতিটি স্পর্শে মিশ্রিত রয়েছে রাগ, কিন্তু সেটা তারার উপর নাকি নিজের উপর সেটা বোঝা গেল না। তারা নিজের ঘরে হাঁটু ভেঙে তার ভেতর মুখ গুজে খাটের কোনায় বসে পড়েছে। আবার তাকে দেখে কেউ বলবে না যে এই নারী এখন 25 বছরে পা রেখেছে। তাকে দেখে এখনো সেই আগের অষ্টাদশী মতোই লাগে, বরং তার চেয়ে বেশি সুন্দর। গায়ে এখনো জিমের পোশাক জড়ানো, বড় বড় চুলগুলো বাঁধন ছাড়া হয়ে আছে তারার ঘাড়ের পিছে। দেওখানো চুলগুলো রহস্যের প্রতীক হয়ে দেখাচ্ছে তার ব্যক্তিত্বের মতোই। রাফান তারা রুমের সামনে এসে দরজায় কড়া দিয়েই তার হাতের ফিঙ্গারে দরজাটা খুলে ফেলে। রাফান যতই দূরে থাকুক 6 বছর, কিন্তু তারার প্রতিটি জিনিস তার হাতের মুঠোয়। শুধু এই ঘরে না, এই ম্যানশন, তারার অ্যাপার্টমেন্ট, সব জায়গায় রাফানের হাতের মুঠোয়। অথচ তারা এসব জানে না। আসলে কি জানে না, নাকি এই না জানার পেছনেও রয়েছে কিছু? রাফান ঘরের দরজা খুলেই থপ করে তারার বাহু ধরে খাটের কিনারায় নিয়ে আসে, একদম তার সামনে বসিয়ে দেয় আর ধমকের সুরে চোখ গরম করে
তার দিকে তাকিয়ে বলে, আমার কথা যদি এখন না শোনা হয় তাহলে আমি ধ্বংস করে দেবো সবকিছু। এই মেনশনের একটা কণাও থাকবে না আশেপাশে। তারা মুখে কোনো অভিব্যক্তি নেই। সে স্তব্ধ হয়ে বসে আছে, চোখ দুটো নিথর, গালে চোখের পানির ছাপ, চোখ দুটো লাল। রাফানের গলায় রাগ অথচ হাতে কোমলতা নিয়ে তারার গালের ভেজা অংশটা নিজের হাত দিয়ে মুছেই দিল। আর কোনো কথা না বলেই প্লেটে খাবার মাখিয়ে তারার মুখের সামনে ভাতের লোকমা তুলে দিল। তারা নিঃশব্দে একবার রাফানের চেহারার দিকে তাকালো, আর কিছু বলল না। কাপা কাপা ছোটে হাঁ করলো। রাফান তারার মুখের ভাতের লোকমা দিল। তার ঠোঁটে একটা নিশ্চিন্তের হাসি ফুটে ওঠে, যদিও সেটা খুব সামান্য। এরপর আরেক লোকমা নিজের মুখে দিল, অথচ আশেপাশে এলোমেলো পরিবেশটা যেন কিছুই না তাদের জন্য। পুরো প্লেটের খাবার শেষ করে সে হাত ধুয়ে প্লেট নিচে রেখে এসে আবারও তারা রুমে গেল। হাতে পানি নিয়ে এগিয়ে গেল তার দিকে, আলতো করে হাত দিয়ে তারার মুখ মুছিয়ে দিয়ে পানিটা টেবিলের উপর রেখে বলল, গুনে গুনে 10 মিনিট পর পানি খাবে, এর আগে খাবে না কিন্তু। খাবার খাওয়ার সাথে সাথে পানি খাওয়া অস্বাস্থ্যকর। এরপরই একটু থেমে দম নিয়ে আবারও গম্ভীর মুখে বলল, নিখিল, জেনিফাদের আসতে বলেছি আজ এখানে। আজকে আর অফিস যাব না, তোমাকেও যেতে হবে না। আর হ্যাঁ, বিজয় আর আলপনাকেও আসতে বলেছি। তারা নির্বাক হয়ে চেয়ে আছে রাফানের দিকে। কি আশ্চর্য এই পুরুষ! তারা যতই দূরে ঠেলে দিক, এই পুরুষের কেয়ার কমে না। তারা অভিমান করে থাকলে বারবার আশ্চর্য হয়ে যায় রাফানের উপর। কি করে মানুষ পারে কাউকে এত ভালোবাসতে? যদিও তারা রাফানের ভালোবাসার ব্যাপারে যতটুকু জানতো তা রাফানের ভালোবাসার এক ভাগও না। রাফানের কথার পর হঠাৎই তারার মাথায় এলো বিজয় আর আলপনা তো 5 বছর আগে ব্রেকআপ করে ফেলেছিল। তাই সে চিন্তিত মুখে রাফানকে বলল, আলপনা আর বিজয় রাজি হলো আসতে। রাফান আস্তে করে বলে ঘর থেকে বেরিয়ে গেল। আর কোনো কথা বলার প্রয়োজন মনে করল না।